আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি তানভীর আহমেদ। মাইক্রোসফট এক্সেল এর আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমি একটি এমপ্লয়ি মান্থলি স্যালারি শিট তৈরি করে দেখাবো। দেখেন, আপনারা যদি একটু স্ক্রিনের দিকে লক্ষ্য করেন তাহলে এখানে আমি একটা ডেটা শিট তৈরি করে রাখছি। এই শিটের নাম হচ্ছে স্যালারি শিট। তো এখন একটু লক্ষ্য করেন যে এই স্যালারি শিটের ভিতরে কি আইটেম রয়েছে। তো প্রথমেই হচ্ছে সিরিয়াল নাম্বার। যতগুলো কর্মচারী থাকবে তাদের সিরিয়াল নাম্বার, তারপরে হচ্ছে নেম, ডেজিগনেশন, আইডি নাম্বার, বেসিক স্যালারি, হাউস রেন্ট, ট্রান্সপোর্ট, মেডিকেল বিল, ট্যাক্স, প্রভিডেন্ট ফান্ড, ওভারটাইম, এরপরে অ্যাবসেন্ট ডেইজ, অ্যাডভান্স এবং নেট পেয়েবল। তো এই যতগুলো আইটেমের নাম বললাম, এই আইটেমগুলো দিয়েই মূলত একটা স্যালারি শিট তৈরি করা হয়। তো এখন আমরা ডিটেলসে দেখব যে এই স্যালারি শিটের যে বিভিন্ন সূত্র ইউজ করা হয়েছে বা কিভাবে আমরা একটি পূর্ণাঙ্গ স্যালারি শিট তৈরি করতে পারি। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। তো এখন আমি এই স্যালারি শিটের হুবহু একটা স্যালারি শিট তৈরি করার জন্য নিচে দেখেন শিট 2 এর পাশে একটা প্লাস আইকন রয়েছে। এই প্লাস আইকন আমি প্রেস করব। তাহলে নতুন একটি শিট ওপেন হবে। তো এখন এই শিটের ভিতরে আমি স্যালারি শিটটাকে তৈরি করব। তো প্রথমেই আমার থাকবে হচ্ছে সিরিয়ালটা। সিরিয়াল নাম্বারের পরে যে ঘরগুলো থাকবে সেগুলো আমি একটু তাড়াতাড়ি ফিল আপ করে দিচ্ছি। সিরিয়ালের পরে যে ঘরগুলো আমার লাগবে সেই ঘরগুলো কিন্তু আমি ফিল আপ করে ফেলেছি। তো এখন আমরা একে পরবর্তী যে নাম্বারগুলো আছে এবং হিসাব নিকাশগুলো আছে সেগুলো করব। তো প্রথমেই সিরিয়াল নাম্বারটাকে সেট করে নেব। তো সিরিয়াল নাম্বারের নিচে প্রথম সেলে ১ লিখে এই যে একটা বক্স আছে, এই বক্সের এই যে পয়েন্ট আছে, পয়েন্টটা ধরে নিচের দিকে যদি আমি ড্র্যাগ করি তাহলে কিন্তু অটোমেটিক এই ঘরগুলো ফিল আপ হয়ে যাবে। তো এখন টান দেওয়ার পরে কি হইছে? প্রত্যেকটা ঘরে ১ চলে আসছে। তো এখন পাশে দেখেন একটা ছোট আইকন রয়েছে। এই আইকনের উপর প্রেস করলে ১ম এ কি আছে? কপি সেল। তো কপি সেলটাকে চেঞ্জ করে এখান থেকে ফিল সিরিজ করে দিলে কিন্তু অটোমেটিক এটা ফিল আপ হয়ে যাবে। ঠিক আছে? তো এখন আমি এখানে ১৭ পর্যন্ত রাখতেছি নাম্বারিংটা। এখন আমার লাগবে হচ্ছে নাম। প্রত্যেকটা কর্মচারীর নাম লাগবে। তো এই নামগুলোকে আমি সময় সংক্ষেপ করার জন্য শিট 2 থেকে কপি করে নিয়ে আসতেছি। তো দেখেন, আমার কিন্তু ১ থেকে ১৭ পর্যন্ত যে নামগুলো আছে সবগুলো ফিল আপ করা হয়ে গেছে। এখন সেম ভাবে আমি ডেজিগনেশন এবং আইডি নাম্বারটাকেও ফিল আপ করব। তো এখন দেখুন বন্ধুরা, আমি কিন্তু জাস্ট কপি পেস্টের মাধ্যমে খুব সহজেই নেমগুলো, ডেজিগনেশন এবং আইডি নাম্বারটাকে ফিল আপ করে ফেলেছি। এখন আমাকে বেসিক স্যালারি যে ঘরটা আছে, এই স্যালারি ঘরটাকে ফিল আপ করতে হবে। তো আমি শিট 2 থেকে এই সেম জিনিসটাকে এখানে কপি করে পেস্ট করে দিতে পারি। তো পেস্ট করার জন্য একটা জিনিস দেখেন, আমি যখন শিট 2 থেকে ওই নাম্বারিংটা কপি করে ফেলছি, তাহলে ওই নাম্বারিং এর সাথে কিন্তু যে ফরম্যাটিংটা ছিল সেই ফরম্যাটিংটাও কপি হয়ে গেছে। তাহলে আমার কিন্তু এখানে আপাতত এখন ফরম্যাটিং লাগবে না, জাস্ট খালি টেক্সট গুলো হলেই হবে। তো বেসিকের এই সেল থেকে শুরু করে একবারে ১৭ পর্যন্ত সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন বাম পাশে একটা অপশন আছে পেস্ট। এটাকে বলা হয় পেস্ট স্পেশাল। এখানে যাওয়ার পরে পেস্ট ভ্যালুস যে অপশনটা আছে এখানকার যেকোনো একটা অপশন কিন্তু আমি যদি চুজ করি তাহলে কিন্তু দেখবেন অটোমেটিক ফরম্যাটিং ছাড়া টেক্সট গুলো এখানে ফিল আপ হয়ে যাবে। আমি এই ঘরটাকে দেখেন একটু উপরে উঠায় ফেলাইছি। আমার এখান থেকে করা ছিল না, আমার লাগবে হচ্ছে এই বরাবর। তাহলে আবার কিন্তু আমার এই সেলগুলোকে মোছার কোনো দরকার নাই। জাস্ট আমি এখান থেকে এই ঘরগুলোকে সিলেক্ট করে দেখেন, এখন সিলেক্ট করার পরে এই যে লাইনের উপর যখন নিতেছি তখন কিন্তু মোটা প্লাসটা কি হইতেছে? একটা কার্সর সহ একটা চারদিকে অ্যারোর মতো হয়ে যাচ্ছে। এখন এইটাকে ধরে নিচের দিকে টান দিলেই কিন্তু দেখেন অটোমেটিক কিন্তু প্রত্যেকটা সেল নিচে নেমে গেছে। তো এখন বেসিক স্যালারি এটা লেখার পরে হাউস রেন্টটাকে হিসাব করতে হবে। তো এখানে এই যে উপরে একটু লক্ষ্য করেন ৪০%, ৩০%, 10%, 2%, 5% এই যে পার্সেন্ট গুলা, এই পার্সেন্ট গুলো কিন্তু একটা কোম্পানির নিজস্ব, মানে তাদের ইচ্ছামতো তারা এখানে দিবে যে কাকে কত পার্সেন্ট হাউস রেন্ট দিবে, ট্রান্সপোর্ট, মেডিকেল বিল, কত পার্সেন্ট ট্যাক্স কাটবে, প্রভিডেন্ট ফান্ড, এটা সম্পূর্ণই একটা কোম্পানির নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। তো এখন মনে করি একটি কোম্পানি হাউস রেন্টের জন্য 40% নির্ধারণ করে রাখছে। তো এখন এই
বেসিক স্যালারির উপরে 40% এর অ্যামাউন্টটা কত আসে সেটা হিসাব করার জন্য আমাদেরকে এই সেলের ভিতরে ১ম এ দিতে হবে হচ্ছে ইকুয়াল। তো ইকুয়াল লেখার পরে আমাদের এই 40% টা আসবে হচ্ছে বেসিক স্যালারির উপরে। তাহলে বেসিক স্যালারি সেলটা সিলেক্ট করতে হবে। এখন কিবোর্ড থেকে শিফট চাপ দিয়ে আমরা মাল্টিপ্লিকেশন যে ইয়ার চিহ্নটা আছে ওটা দিয়ে দিব। এখন এখানে 40% লিখে দেই। এখন যদি এন্টার প্রেস করি তাহলে কিন্তু ৳৫০,০০০ যে 40% হাউস রেন্টটা সেইটা কিন্তু অটোমেটিক চলে আসছে। এখন এই বক্সের ছোট বিন্দু ধরে নিচের দিকে যদি আমি ড্র্যাগ করে দেই তাহলে কিন্তু বাকি সেলগুলো অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। অর্থাৎ এই সেম সূত্রটা কি হবে বাকি সেলগুলোতে কপি হয়ে যাবে। তো এইভাবে হাউস রেন্ট নির্ণয় করব। এখন বাকি যে ঘরগুলো আছে এই ঘরগুলো সেম ভাবে আমরা নির্ণয় করব। তো ট্রান্সপোর্টের নিচে যায়া দেখতে হবে যে কত পার্সেন্ট ট্রান্সপোর্ট বিল দিবে। 30% হলে তাহলে 30%। এখন ইকুয়াল দেওয়ার পরে এখানে বেসিক স্যালারি সেলটা সিলেক্ট করতে হবে এবং তারপরে গুণন যে চিহ্নটা আছে সেই গুণন চিহ্নটা ইউজ করার পরে লিখে দেব 30%। এখন এন্টার প্রেস করলে কিন্তু আমার 30% এর যে বিলটা সেটা চলে আসবে। এখন আমি সেম ওয়েতে ছোট এই পয়েন্টটা ধরে নিচের দিকে ড্র্যাগ করে দেই। তাহলে এই সেম সূত্রটা বাকিগুলোতে অটোমেটিক পেস্ট হয়ে যাবে। এখন সেম ভাবে কিন্তু মেডিকেল বিলটাও নির্ণয় করতে হবে। তো এখন আমরা একটু ট্যাক্সের দিকে লক্ষ্য করি যে এই ট্যাক্সের পরিমাণটা কিন্তু বেসিক স্যালারির উপর নির্ভর করে আমাদেরকে পে করতে হবে এবং এই ট্যাক্স টাকাটা কিন্তু কোম্পানি কেটে নেবে। তো এখন এই ট্যাক্সের যে হিসাবটা আছে 2% এটাও কিন্তু আমাদেরকে সেম ওয়েতে বের করতে হবে। তো দেখেন ট্যাক্সের যে পরিমাণটা সেটা কিন্তু আমি এই বেসিক স্যালারির উপর নির্ভর করে বের করে ফেলছি। এখন এই পয়েন্টটা ধরে নিচের দিকে ড্র্যাগ করে দেই। ঠিক আছে? তাহলে কিন্তু পরবর্তী সেলের যে ট্যাক্সটা সেটাও বের হয়ে যাবে। এবার প্রভিডেন্ট ফান্ডটা এটাও কোম্পানি কেটে নেবে। ধরেন 5% টাকা সে কাটবে বেসিক স্যালারির উপরে। তাহলে ওই সেম ওয়েতে আমরা বের করব। তো প্রভিডেন্ট ফান্ডটাও কিন্তু বের করে ফেললাম। একটা জিনিস লক্ষ্য করেন, ওভারটাইম জিনিসটা হচ্ছে একটা কোম্পানির ৮ ঘন্টা ডিউটি করার পরে যে টাইমটা আমরা ডিউটি করি যেমন বিভিন্ন গার্মেন্টস এটা লক্ষ্য করা যায়। তো সেই টাইমটা হচ্ছে ওভারটাইম হিসেবে গণনা করা হয়। তো এখন আমরা ওভারটাইমের যে টাকাটা সেটা কিভাবে আমরা নির্ণয় করব যে কত ঘন্টা ওভারটাইম করে কত টাকা পাওয়া যাবে। চলুন আগে ওভারটাইমের যে ঘরটা আছে সেই ঘরগুলোতে কে কত ঘন্টা ওভারটাইম করছে সেটা আমরা ফিল আপ করি। তো ওভারটাইমের হিসেবটা নির্ণয় করার জন্য আমার কোন কর্মচারী কত ঘন্টা ওভারটাইম করছে সেটা একটা আনুমানিক একটা হিসাব আমি এখানে র্যান্ডমলি নিয়ে নিতে পারি। তো এই র্যান্ডমলি একটা মান নেওয়ার জন্য আমাদেরকে র্যান্ডম সূত্রটাকে ইউজ করতে হবে। দেখেন র্যান লেখার পরে কিন্তু এখানে র্যান্ডম বিটুইন নামে অপশনটা চলে আসছে। এখন আমি আনুমানিক ধরে নিচ্ছি যে আমার কর্মচারীরা ৫ ঘন্টা থেকে শুরু করে কেউ ৫ ঘন্টা করছে, কেউ দেখা যায় ৩০ ঘন্টা করছে। এরকম আনুমানিক একটা রেঞ্জে তারা ওভারটাইমটা করছে। এখন এন্টার প্রেস করলে এখানে একটা আনুমানিক নাম্বার আমাকে দিচ্ছে এই সেলের জন্য। এখন বাকি যে সেলগুলো আছে এই সেলগুলোকে ফিল আপ করার জন্য পয়েন্টটা ধরে ড্র্যাগ করে নিচে নামিয়ে দিই। তাহলে যে আনুমানিক সেলটা পাইছি এটাই হচ্ছে আমার বিভিন্ন কর্মচারীর জন্য ওভারটাইম। দেখ আনুমানিক জাস্ট এই নাম্বারটা হচ্ছে আনুমানিক। যখন বাস্তবে করবেন তখন রিয়েলটাই আপনাকে এন্টার করতে হবে। তো এখন র্যান্ডম বিটুইন সূত্র ইউজ করার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে সেটা কি সেই সেলগুলোকে ফ্রিজ করে দেওয়া। তো ফ্রিজ করার জন্য আমাদেরকে কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করে কপি করতে হবে এবং এখান থেকে পেস্টের অপশনে গিয়ে পেস্ট ভ্যালুর প্রথম যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দিতে হবে। তাহলে কিন্তু এই নাম্বারটা ফিক্সড হয়ে যাবে। এটা কিন্তু আর চেঞ্জ হবে না। তো এখন আমরা ওভারটাইমের যে হিসাবটা সেটা করব। তো ওভারটাইমের হিসাবটা করার জন্য আমাদেরকে কিন্তু ১ ঘন্টা ডিউটি করলে যে টাকাটা পে করতে হয় সেই টাকাটার মান আমাদের বের করতে হবে। তো এই মানটাকে বের করার জন্য আমাদেরকে আমাদের প্রত্যেকটা কর্মচারীর বেসিক যে স্যালারিটা আছে সেই স্যালারিকে প্রথমে হচ্ছে কিছু কোম্পানি ২৬ দিনে ১ মাস ধরে, কিছু কোম্পানি ২৫ দিনে ১ মাস ধরে। তো ২৬ দিয়ে ভাগ করে আমাদেরকে ১ দিনের যে টাকাটা সেটা হিসাব করতে হবে। এরপরে ওই ১ দিনের টাকাটাকে আবার ৮ দিয়ে ভাগ করে আমাদেরকে প্রতি ঘন্টার টাকার যে হিসাব সেটা বের করতে হবে। চলুন দেখি কিভাবে বের করব। তো প্রথমে আমরা ওভারটাইম টাকার যে সেলটা আছে সেখানে ক্লিক করে ইকুয়াল সাইন দেব। দেওয়ার পরে এখন
এখান থেকে বেসিক স্যালারির যে সেলটা আছে সেটা সিলেক্ট করব। এখন কিবোর্ড থেকে ভাগ চিহ্নটা দেব। তো ভাগ চিহ্ন দেওয়ার পরে 26 দিনে ধরি 1 মাস, কারণ 4টে শুক্রবার থাকলে সেটা বাদ দিয়ে 26 দিন হয়, সেই জন্য এখানে 26 দিন লিখলাম। এখন আবার ভাগ দিতে হবে হচ্ছে 8 দিয়ে, কারণ জেনারেল ডিউটি হচ্ছে 8 ঘন্টা, তাহলে 8 দিয়ে ভাগ দিয়ে দেই। তো 8 দিয়ে ভাগ দেওয়ার পরে এখন আমার প্রতি ঘন্টা টাকা বেরোইছে। এখন যদি আমি এই ওভারটাইমের সেলটাকে গুণ করে দিই তাহলে কিন্তু 13 ঘন্টার জন্য যে ওভারটাইমটা আসবে সেটা কিন্তু আমরা পেয়ে যাব। তো ইনটু এই ওভারটাইমের সেলটা, এখন আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি। তাহলে দেখেন এই যে মানটা দিছে এখানে, যে টাকার অ্যামাউন্টটা, এই কর্মচারী কিন্তু 13 ঘন্টা ওভারটাইম করার ফলে এই টাকাটা সে পাবে। তো বাকি সেলগুলোর জন্য এখান থেকে আমি অটোমেটিক নিচে নামাই দেই। তাহলে কিন্তু বাকি যে সেলগুলো সেটা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। এখন দেখেন ১ম যে নাম্বারটা ছিল তার পাশে কিন্তু কোনো ডিজিট নাই দশমিকের পাশে। কিন্তু বাকি যে সেলগুলো আছে তার জন্য কিন্তু প্রত্যেকটার জন্যই দশমিকের পাশে এক্সট্রা যে ডিজিট সেটা আছে। তো এটাকে রিমুভ করার জন্য কিন্তু আমি আগেই একটা ওয়ে দেখাইছি, সেটা হচ্ছে এই যে এটা নাম্বারের ভেতরে ডিক্রিজ ডেসিমাল করে দিলে কিন্তু আমার এই ভগ্নাংশ যে নাম্বারটা সেটা থাকবে না। তো একটা পূর্ণ মান কিন্তু পেয়ে গেলাম। এখন আমরা সেম ভাবে এখান থেকে অ্যাবসেন্ট ডেজটা হিসাব করব। তো অ্যাবসেন্ট ডেজটা হিসাব করার জন্য কিন্তু জাস্ট একদিনে যে টাকাটা পে করে কোম্পানি সেটা বের করলে কিন্তু আমার যে কদিন অ্যাবসেন্ট থাকবে সেইটাতে গুণ দিলে আমার অ্যাবসেন্ট ডেজের যে টাকাটা সেটা বের হয়ে যাবে। তো এখন অ্যাবসেন্ট ডেজ কয়দিন সেটা আনুমানিক একটা হিসাব আমি এখানে নিতেছি র‍্যান্ডম সূত্র ইউজ করে। তো ইকুয়াল র‍্যান্ড বিটুইন। তো এই সূত্রের মাধ্যমে আমি ধরলাম যে আমার প্রতিটা কর্মচারী ১ দিনেও কেউ নিতে পারে। দেখা যায় কেউ ৪ দিন বা ৫ দিন এরকম একটা আনুমানিক একটা হিসাবে সে অ্যাবসেন্ট থাকতে পারে। তো এখন আমি এখানে লিখে দিলাম যে সর্বনিম্ন নাম্বার হচ্ছে ১, সর্বোচ্চ নাম্বার হচ্ছে ৫। তো ১ থেকে ৫ এর মধ্যে যেকোনো একটা র‍্যান্ডম নাম্বার আমাকে দিতে বলতেছি। তো এখানে ৪ দিছে। বাকি সেলগুলোর জন্য অটোমেটিক এখান থেকে আমি ফিল আপ করে দেই। তো যে নাম্বারটা দিছে এটাই হচ্ছে মূলত মনে করি প্রতিটা কর্মচারীর জন্য অ্যাবসেন্টের একটা হিসাব। ঠিক আছে? তো এখন এটাকে ফিক্সড করতে হবে। তো কন্ট্রোল সি দিয়ে আমি কপি করি। এখন পেস্টে যায়া পেস্ট ভ্যালুর ১ম যে অপশন আছে সেটাকে চুজ করে দিলে কিন্তু এটা ফিক্সড হয়ে গেল। এখন কিন্তু আর চেঞ্জ হবে না। তো অ্যাবসেন্টেজের টাকাটা হিসাব করার জন্য আমাদেরকে ১ম এই ইকুয়াল সাইন দিতে হবে এবং এরপরে বেসিক স্যালারি যে সেলটা আছে এটাকে সিলেক্ট করতে হবে। এরপরে কিবোর্ড থেকে ভাগ চিহ্ন দিতে হবে। ২৬ দিনে যেহেতু ১ মাস, তো ২৬ দিয়ে ভাগ দিব এবং ভাগ দেওয়ার পরে যে মানটা বেরোলো সেটা হচ্ছে ১ দিনের টাকা। এখন এইটাকে গুণ দিতে হবে হচ্ছে অ্যাবসেন্ট ডেইজ এর যে পরিমাণটা আছে সেটা দিয়ে। তো গুণ দিলে এখন কিন্তু ৩ দিন অ্যাবসেন্ট করার জন্য যে টাকাটা পে করতে হবে বা কাইটে নেবে কোম্পানি সেটা কিন্তু বের হয়ে যাবে। দেখেন এই যে মানটা আছে টাকার অ্যামাউন্ট এটাই কিন্তু ৩ দিন অ্যাবসেন্ট করার জন্য কেটে নেবে। এখন বাকি সেলগুলোকে আমি এভাবে ড্রাগ করে ফিল করে দেই। এখন যে ভগ্নাংশ ডিজিট গুলো আছে এটা আমি এই যে ডিক্রিজ ডেসিমাল থেকে কমাই দেই। তো এটা কর্মচারী অ্যাবসেন্ট এর যে টাকাগুলো আছে সেটা কিন্তু বের হয়ে গেল। এখন আমরা যাবো হচ্ছে অ্যাডভান্সে। ধরুন কিছু কর্মচারীর কোনো মাসে অ্যাডভান্স নিতে হবে। যেমন এখানে রহিম সাহেব তিনি ৳৫০,০০০ সেলারি পায়। সে ১ মাসে দেখা যায় ৳১০,০০০ অ্যাডভান্স নিল। তো আমি অ্যাডভান্সে করে ১০,০০০ লিখে দেব। তো এরকমভাবে দেখা যায় অন্য একজন কর্মচারী সে কোনো এক মাসে ৳৫,০০০ সে অ্যাডভান্স নিল। তো অ্যাডভান্সের যে পরিমাণটা সেটা কিন্তু আমাদের অ্যাডভান্সে করে বসাতে হবে। সবগুলো সেলের হিসাব যখন করা হয়ে গেছে, এখন আমাদেরকে এই বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স এই পর্যন্ত যতগুলো সেল আছে সবগুলো সেলের সমন্বয়ে যোগ বিয়োগ করে কিন্তু আমাদেরকে নেট পেয়েবলটাকে হিসাব করতে হবে। ঠিক আছে? তো চলুন আমরা কিভাবে নেট পেয়েবল হিসাব করতে পারি। এখন বেসিক যে স্যালারিটা আছে এটা কিন্তু প্রত্যেক কর্মচারীকে দেওয়া হবে। এর পাশাপাশি হাউস রেন্ট, ট্রান্সপোর্ট, মেডিকেল বিল এবং এই যে ওভারটাইমের যে টাকাটা আছে এটা কিন্তু প্রত্যেকেই দেওয়া হবে। ঠিক আছে? এবং তার পরিবর্তে ট্যাক্সের টাকা, প্রভিডেন্ট ফান্ড এবং অ্যাডভান্সের যে টাকা এইটা সহ প্লাস অ্যাবসেন্টের যে টাকাটা আছে এটা কিন্তু কেটে নেওয়া হবে। এটা কিন্তু দেওয়া হবে না কাউকে। ঠিক আছে? তো এখন চলুন আমরা যে টাকাগুলো দেওয়া হবে সেগুলোকে আগে আমরা যোগ করি। তো নেট পেয়েবল এর ঘরে সিলেক্ট করে এখান থেকে আমাদেরকে ইকুয়াল প্রেস করতে হবে। এখন বেসিক স্যালারিটা দেওয়া হবে তাহলে বেসিক স্যালারি সেলটাকে সিলেক্ট করলাম। এখন কিবোর্ড থেকে শিফট প্রেস করে আমি প্লাসটা নিয়ে নিচ্ছি। এরপরে সেম ভাবে হাউস রেন্ট
এবং এখান থেকে শিফট দিয়ে প্লাস নিচ্ছি, তারপর ট্রান্সপোর্ট শিফট দিয়ে প্লাস, তারপর মেডিকেল বিল আবার শিফট প্লাস, এরপরে হচ্ছে ওভারটাইম। এই ওভারটাইম পর্যন্ত যে টাকাগুলো আছে এটা কিন্তু আমি যোগ করে দিছি। এখন যে টাকাগুলোকে মাইনাস করা হবে আমি এখানে একটা মাইনাস চিহ্ন দেই। মাইনাস দেওয়ার পরে এখান থেকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এখন যে জিনিসগুলো মাইনাস করা হবে সেটাকে আমরা যোগ করে দিই। তো ট্যাক্সের হিসাবটা আগে অ্যাড করলাম, এখন শিফট দিয়ে প্লাস দেই। তারপরে আছে প্রভিডেন্ট ফান্ড, এরপরে থাকবে হচ্ছে অ্যাবসেন্টে যে টাকা সেটা, এরপরে থাকবে হচ্ছে অ্যাডভান্সটা। তো এখন দেখুন বন্ধুরা, এই চারটা জিনিস কিন্তু আমাদেরকে কেটে নিতে হবে। এখন শিফট চাপ দিয়ে আমি শুরুটাকে ক্লোজ করে দিই। এখন কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে দেখেন যে অ্যামাউন্টটা এখানে আসবে, এই অ্যামাউন্টটাই কিন্তু মূলত আমাকে পে করা হবে। এখন দেখুন বন্ধুরা, যে অ্যামাউন্ট এখানে চলে আসছে এই অ্যামাউন্টটাই কিন্তু পে করা হবে, ঠিক আছে? তো এখন বাকি যে সেলগুলো আছে এই বাকি সেলগুলোর জন্য এই যে এখান থেকে ছোট এই যে পয়েন্টারটা আছে এটাকে ধরে ড্র্যাগ করে নিচে নামাই দিলে কিন্তু বাকিগুলো অটোমেটিক ফিল আপ হয়ে যাবে, ঠিক আছে? তো এখন একটা জিনিস লক্ষ্য করেন, যদি আমার অন্য কোনো কর্মচারী এখানে 2000 টাকা অ্যাডভান্স নেয়, যদি আমি এখান থেকে এন্টার প্রেস করে দেখেন অটোমেটিক কিন্তু আমার এই নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে। আবার যদি এই কর্মচারী অ্যাডভান্স না নেয় আমি মুছা দেই, দেখেন এন্টার প্রেস করে অটোমেটিক যে টাকাটা সেটা কিন্তু প্লাস হয়ে যেতেছে। এটা কিন্তু এক্সেল একটা বিশেষ সুবিধা, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে স্যালারি শিট তৈরি করতে হয়। এখন চলুন আমরা কিছু নরমাল ফরম্যাটিং দেখি। তো প্রথমেই এই যে এমপ্লয়ি যে ইনফো আছে এইটাকে একবারে সিরিয়াল নেম এবং ডেজিগনেশনের মধ্যে আমি সমানভাবে ভাগ করে দিচ্ছি। এখান থেকে সিলেক্ট করে মার্জ অ্যান্ড সেন্টার করে দিলে কিন্তু আমার এইটুকুর মধ্যে চলে যাবে। এখন বেসিকটা যে ইয়াটা আছে, বেসিকের যে সেলটা আছে আমি এইটাকে ধরে এখান থেকে এই পর্যন্ত এটাকেও মার্জ করে দিচ্ছি, মার্জ এবং সেন্টার। এখান থেকে অ্যালাইনমেন্টের এই অপশনটাকে চুজ করছি, তাহলে কিন্তু লেখাটা মাঝখানে চলে যাবে। এখন এখানে ওভারটাইমের যে হিসাবগুলো আছে এই ঘরগুলো কিন্তু আমরা মার্জ এন্ড সেন্টার করে দিতে পারি। তো এখন দেখুন ওভারটাইম টাকা, অ্যাবসেন্ট ডেইজ টাকা, অ্যাডভান্স এবং নেট পেয়েবল এই প্রত্যেকটা সেল কিন্তু আমি মার্জ এন্ড সেন্টার করে নিছি। এখন এমপ্লয়ি ইনফো যে ইয়াটা আছে, সেলটা আছে, এখান থেকে শুরু করে একবারে নেট পেয়েবল পর্যন্ত যে সেলগুলো আছে এই পর্যন্ত হচ্ছে আমার একটা হেডিং লাগবে। তো হেডিং দেওয়ার জন্য আমি উপরের যে সেল আছে সেই সেলগুলোকে আমি এখান থেকে সিলেক্ট করতে পারি। তো এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করার পরে এখন যাব হচ্ছে মার্জ অ্যান্ড সেন্টারে। তো মার্জ অ্যান্ড সেন্টারে গেলে এই সেলগুলো অটোমেটিক মার্জ হয়ে যাবে। তো এখন আমি লিখে নেই যে এটা হচ্ছে একটা এমপ্লয়ি স্যালারি শিট। এখন দেখুন বন্ধুরা, আমি কিন্তু উপরে যে মেইন হেডিংটা আছে সেটা কিন্তু লিখে দিছি। এখন এই সেলটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা এই লেখাগুলোকে একটু বড় করতে পারি এবং একটু বোল্ড করে দিতে পারি, যাতে দেখতে সুন্দর লাগে। এখন এই পুরো লেখাটাকে আমরা এখান থেকে নিচ পর্যন্ত সিলেক্ট করব। সিলেক্ট করার পরে অ্যালাইনমেন্ট অপশনে গিয়ে মাঝখানের যে অ্যালাইনমেন্টটা আছে এটাকে আমাদের সিলেক্ট করে দিতে হবে। তাহলে দেখেন এই যে লেখাগুলো ছিল প্রত্যেকটা ঘরের লেখা কিন্তু মাঝখানে চলে আসছে। এখন আবার সেম ভাবে এখান থেকে শুরু করে নিচ পর্যন্ত সিলেক্ট করে এখন আমি এখান থেকে অল বর্ডার করে দেই। তাহলে দেখতে আরো বেশি সুন্দর লাগবে। ঠিক আছে? এখন বিভিন্ন কালারিং কিন্তু আমরা ইউজ করতে পারি। যেমন এমপ্লয়ি স্যালারি শিটের যে ইয়াটা আছে, সেলটা আছে সেই সেলের কালারটা আমি এই টাইপের দিতে পারি। এখন এমপ্লয়ি ইনফোর যে সেলটা আছে এটা আমি দিব অন্য একটা কালার। তাই এইভাবে কালার কম্বিনেশন করে কিন্তু আমরা বিভিন্ন সেলের হাইলাইটিং করতে পারি। এখন দেখুন বন্ধুরা, উপরের যে সেলগুলো ছিল সেই সেলগুলোতে কিন্তু আমরা বিভিন্ন কালার দিয়ে কিন্তু একটা সুন্দর ডিজাইন করে ফেলছি। এখন আরো যে বেশ কিছু জিনিসগুলো আছে এগুলোকে আমরা এখান থেকে সিলেক্ট করে একটু বোল্ড করে দিতে পারি। ভিতরে যে জিনিসগুলো থাকবে, ঠিক আছে? এগুলো একটু বোল্ড করে দেই। তো এই ফরম্যাটিংটা হচ্ছে সম্পূর্ণ আপনার নিজের ব্যাপার। আপনি কিভাবে সাজাবেন। তো এখন এই সিরিয়ালের যে ঘরগুলো আছে এটাকেও একটু আমরা বোল্ড করে দেই। এরপরে নেট পেয়েবল এর যে ঘরটা আছে এটাকেও বোল্ড করে দেই, যাতে দেখতে সুন্দর লাগে। তো এইভাবে হচ্ছে বিভিন্ন ফরম্যাটিং ইউজ করে কিন্তু আপনারা চাইলে একটা ডেটা শিটকে সাজাইতে পারেন। তো এই হলো মূলত আমার এমপ্লয়ি স্যালারি শিট তৈরি করার যে নিয়ম সেটা। এভাবে চাইলে কিন্তু আপনারা বড় কোম্পানির যে স্যালারি শিটগুলো আছে সেগুলো তৈরি করতে পারবেন। তো আমি আশা করি যে আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।